না, উনি তো বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা ডাইরেক্ট জেল পে ঘুষেগা। ক্রিমিনালদের আতুর ঘর কে বানিয়েছে? জয়ন্ত সিংকে আরিয়াদহের তার ত্রাস কে বানিয়েছে? এই মদন মিত্র। দেখুন, নেপাল সীমান্ত দিয়ে পাকিস্তানে পালানোর একটা নেটওয়ার্ক অত্যন্ত সুপরিচিত এবং এটা সবাই জানে যে ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক, যেটা নেপাল থেকে সরাসরি পাকিস্তানে চলে যাওয়া যায়। সরকারটা চালাতো কি 364 দিন টাকার লুট, একদিন ভোটের লুট। যে করতে পারবে, যে যত বড় লুটেরা সে তত বড় নেতা তৃণমূলের। অঙ্কটা আপনাকে মাধ্যমে স্বাগত। অবশেষে পুলিশের জালে জাহাঙ্গীর খান ফলতার ত্রাস নেপাল সীমান্ত থেকে আটক করেছে রাজ্য পুলিশের এসটিএফ, কি বলবেন? না, উনি তো বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা ডাইরেক্ট জেল পে ঘুষেগা। উনি জেলে ঢুকে পড়েছেন। এখন দেখুন, এরা শেষ 15টা বছর ধরে যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছে, যেভাবে নৈরাজ্য তৈরি করেছে, যেভাবে লুটপাট চালিয়েছে, এদের জায়গা সভ্য সমাজে হওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আপনি মনে করেন? এদের সঠিক জায়গা হচ্ছে জেল। যে ক্রিমিনাল গুলোকে জেলে থাকার কথা ছিল তাদেরকে বিধানসভায় টিকিট দিয়েছিল, কাউকে বিধায়ক বানিয়েছিল শওকতের মতো, কাউকে লোকসভা রাজ্যসভায় পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি রাজ্যে একটা ক্রিমিনালের সরকার তৈরি করেছিল, ক্রিমিনালরা রাজ্য চালাতো, নৈরাজ্যে পরিণত হয়েছিল গোটা আমাদের পশ্চিমবঙ্গ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যদি আপনি দেখেন যে এই যে পশ্চিমবঙ্গে একটা ভয়ের আতঙ্কের আবহ ছিল, যে আপনি দুর্নীতি হবে কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না, অন্যায় হবে কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না, আপনি যদি প্রতিবাদী হন তাহলে এই জাহাঙ্গীর, এই শাহজাহান বাহিনী আপনার উপর আক্রমণ করবে, আপনার ঘরবাড়ি জ্বালিয়ে দেবে। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া মানে ক্রিমিনালরা জেলে থাকবে। এতদিন শাসকের আইন ছিল, শাসক মানেই এই জাহাঙ্গীররা ছিল, তাদের আইনই, তাদের সংবিধানই পুলিশ চালাতো। এখন আইন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন প্রতিষ্ঠা হয়েছে, তো এদের জায়গা জেলেই হয়েছে, জেলেই থাকবে, এটাই স্বাভাবিক। নেপাল সীমান্তে কি করছিলেন? দেখুন, নেপাল সীমান্ত দিয়ে পাকিস্তানে পালানোর একটা নেটওয়ার্ক অত্যন্ত সুপরিচিত এবং এটা সবাই জানে যে ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক, যেটা নেপাল থেকে সরাসরি পাকিস্তানে চলে যাওয়া যায়। তো ও মনে তো পাকিস্তান, এর মনটাই তো পুরো পাকিস্তান, দিল দিল পাকিস্তান। ওর যে ফলতায় এতদিন ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তান ছক্কা মারলে বোম ফাটতো, তো ও তো পাকিস্তানের সাম্রাজ্যটাই গড়ে তুলেছিল এতদিন পর্যন্ত তৃণমূলী রাজত্বে। আপনি ফলতায় কোনো ভারতীয় সংবিধানের শাসন দেখেছেন? কোনো ভারতীয় ব্যাপার স্যাপার দেখেছেন? ছিল না তো। এমনকি ফলতায় যতদিন জাহাঙ্গীর রাত ছিল, ফলতার আগের যে তৃণমূলের এমএলএরা ছিলেন তারা 26শে জানুয়ারি, 15ই আগস্ট সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে পারতেন না। এ ফলতার মানুষ অভিযোগ করেছে যে জাতীয় পতাকা উত্তোলন করা যেত না, বন্দে মাতরম ধ্বনি দেওয়া যেত না। তো ওর মনে পাকিস্তান, ও ভাবছিল আমি পাকিস্তান যাব। এইবার যদি আপনাকে ডাইরেক্ট উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা হয়ে পাকিস্তান যেতে হয়, রাজস্থান হয়ে পাকিস্তান যেতে হয়, বিজেপি শাসিত রাজ্যের পুলিশ ধরা পড়বে, তাই নেপাল দিয়ে পালাতে চেয়েছিল, সেখানেও ধরা পড়েছে, ধরা ওকে পড়তেই হতো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিও, যেখানে দেখতে পাচ্ছি একজন তৃণমূল নেতা তিনি শাড়ির বান্ডিলের তলায় লুকিয়েছিলেন পুলিশের ভয়ে, কি বলবেন? না, লুকোতেই তো হবে। এতদিন এদের ত্রাসে, এদের ভয়ে পুলিশকে টেবিলের তলায় লুকোতে হতো। এই সমস্ত ক্রিমিনাল চোর চিটিংবাজদের ভয়ে পুলিশকে টেবিলের তলায় লুকোতে হতো, পুলিশকে উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেতে হতো। আমরা দেখেছি তো, পুলিশের হাতটা এইভাবে বেঁধে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, যে যারা আইনের রক্ষক তারা নিজেদের রক্ষা করতে পারতেন না। কারণ ভোট ব্যাংক বড় বালাই ছিল, ওই জামাতি মুসলমান ভোট ব্যাংকের জন্য, ক্রিমিনাল দুষ্কৃতী দৌরাত্মের জন্য। কারণ এরা সারা বছর তৃণমূলের হয়ে লুটপাটটা করবে আর ভোটের দিন ভোটটা লুট করবে। এই মডেলে তো তৃণমূলটা চলতো, সরকারটা চালাতো কি 364 দিন টাকার লুট, একদিন ভোটের লুট। যে করতে পারবে,
যে যত বড় লুঠেরা সে তত বড় নেতা তৃণমূলের। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা পুলিশকে ধমকে চমকে রাখতো। এখন পুলিশ কাঁধে ঘাসফুলটা সরে গিয়ে অশোক স্তম্ভের মর্যাদাটা ফিরে পেয়েছে। আর যে সমস্ত ঘাসফুলের তোলাবাজরা ছিল, যারা এত বছর ধরে অত্যাচার, আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন না? পাবলিক কতটা ক্ষেপে রয়েছে স্থানীয় তৃণমূলের নেতাদের ওপর। এবং ভাবুন, পাড়ার নেতা, বুথের নেতাও নয়, পাড়ার নেতা, মানে একটা গলির নেতা, সে ওই গলির লোকজনের থেকে 10টা বাড়ির থেকে 10-15 লাখ টাকা তুলে বসে রয়েছে। আপনি ভাবতে পারেন? আমি বড় মাথা মুড়িয়ে ঘোরাচ্ছে। আমি ওইসব বলছি না, বড় মেজো সেজো ছোট কারো বলছি না, আমি বলছি একটা গলির নেতা, সেই গলির নেতারা 10-15 লাখ টাকা খেয়ে বসে আছে। এমন একটা ভয়াবহ লুটের রাজত্ব। এ তো ব্রিটিশের লুটও হার মেনে যাবে। ব্রিটিশ যতটা না 200 বছরে লুট করেনি, 15 বছরে তৃণমূলের নেতারা সেই লুট করেছে বাংলাকে। তৃণমূল যা লুট করেছে, এবং তারপর আপনি দেখুন এক মাস পরিবর্তন হয়েছে, পরিবর্তনে কি অবস্থা? মাথা মুড়িয়ে পয়সা ফেরত দিতে হচ্ছে, পাড়ায় টেবিল পেতে লিস্ট করে করে পয়সা ফেরত দিতে হচ্ছে, এমন অবস্থা হয়েছে। এ তো আর বিজেপি কোনো কিছু সাজায়নি, নিজেরাই বলছে টাকা ফেরত নাও, বাড়ি দখল করো। দেখছেন না, ওই যে জয়প্রকাশ মজুমদার একটা সময় লাথি খেয়েছিলেন, কিন্তু সম্মান ছিল, কারণ লাথিটা খেয়েছিলেন জামাতিদের কাছে, এখন পাবলিকের কাছে পচা ডিম খাচ্ছে। কারণ কি? তৃণমূলে গিয়েই ফ্ল্যাট দখল, বাড়ি দখল, তোলাবাজি, চিটিংবাজি, এটা হবেই স্বভাব। মানে তৃণমূল হচ্ছে এমন একটা পাত্র, যে পাত্রে আপনি ওই সাদা একটা ভালো জল ডাললেও ওই জলটা দূষিত হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। এমন একটা দূষণের নাম ছিল তৃণমূল কংগ্রেস। তাই যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূলটা। অন্যদিকে আমরা দেখছি মদন মিত্র, ওনারও গাড়ির দিকে, মানে গাড়ি দেখে টিম ছোড়া হয়েছে গাড়িতে। সে তো করেছে ওনার পোষ্য আনোয়ার। মদন মিত্রকে ডিম ছুড়লো কে? ওনার পোষ্য আনোয়ার। গোটা কামারহাটিটাকে ক্রিমিনালাইজেশন করে দিয়েছিল। ক্রিমিনালাইজেশন অফ কামারহাটি কে করেছে? ক্রিমিনালদের আতুর ঘর কে বানিয়েছে? জয়ন্ত সিংকে আরিয়াদহের তার ত্রাস কে বানিয়েছে? এই মদন মিত্র। আনোয়ার, গুড্ডু, এদেরকে কে বানিয়েছে? এক একটা আপনি অবাক হয়ে যাবেন। আনোয়ার ভাইয়ের ওখান থেকে আসছি বলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ যা খুশি তাই টাকা চাওয়া যেত। গুড্ডু রহমানের সাথে আছি বলে 20 লাখ, 25 লাখ প্রত্যেকটা কনস্ট্রাকশন, প্রত্যেকটা প্রমোটারি থেকে চাওয়া যেত। এদেরকে কে বানিয়েছে? মদন মিত্র তো নিজের মুখে স্বীকার করেছে যে আমাকে ইট মেরেছে, আমাকে মারতে চেয়েছে, আমাকে ডিম ছুঁড়েছে আনোয়ারের ছেলেপুলে তাবরেজ তো সেদিন অব্দি মদন মিত্রর হয়ে ভোটের প্রচারে ছিল। তার মানে নিজের দলের লোক ইট বালি ছুটছে, নিজের দলের লোক ডিম ছুটছে। কি করেছেন আপনি? বিজেপি বাদ দিন, সাধারণ মানুষ বাদ দিন, কি দুর্নীতি, কি ত্রাস, কি অত্যাচার করেছেন যে আপনার পোষ্য যারা ছিল, যারা আপনার ভোট ব্যাংক ছিল। কারণ মদন মিত্র তো স্বীকার করেছেন, হিন্দু বাঙালির ভোট আমি পাইনি, আমি জিতেছি মুসলমানের ভোটে, প্রকাশ্যে স্বীকার করেছেন। তো যে মুসলমান আপনাকে ভোট দিয়েছে, সেই মুসলমান আপনাকে আজকে ডিম ছুটছে, আপনার গাড়িতে আক্রমণ করছে। তার মানে ভাবুন কতটা ঘেন্নার জন্ম দিয়েছেন আপনি পাবলিকের মনে, কতটা জনরোষ তৈরি হতে পারে, কতটা ক্ষোভ তৈরি হতে পারে এই সকল তৃণমূলের নেতাদের, যাদেরকে আই লাভ মদনদা করে রেখেছিলেন এতদিন। সেই আই লাভ মদনদা থেকে এখন মদনদাকে ভালোবাসছে পচা ডিম। পচা ডিমের ভয় দেখছেন না, পিসি ভাইপো পালিয়ে গেছে, পচা ডিমের ভয় দিল্লিতে নিয়ে গেছে ভাইপোকে বদল দাবা করে পিসি, যে না আর বাবা ডিম খেতে হবে না তোকে, চ আমার সাথে দিল্লি চ। এখন পচা ডিমের সাথে তৃণমূলের সম্পর্ক হয়ে গেছে। তৃণমূল নিজের প্রতীকটা পচা ডিম করে নিক। যে হারে পচা ডিম খাচ্ছে, মার্কেটে দাম বেড়ে গেছে পচা ডিমের। ভালো ডিমের দাম কম, পচা ডিমের দাম বেশি। দোকানে ডিম কিনতে যাওয়াটা আমাদের ক্ষেত্রে একটা ভয়ের আবহ তৈরি হয়ে গেছে। কিনতে গেলেই বলবে ছুড়বেন না খাবেন, তৃণমূলের নেতাকে ছুড়বেন, তাহলে কিন্তু 15 টাকা প্রত্যেকটা পিস। কারণ আমার ক্ষোভটাও মিশে রয়েছে, আবার একটা করেও দিয়ে দিচ্ছে, বলছে এটা আমার হয়ে ছুড়ে দেবেন। তো এই হচ্ছে পরিস্থিতি, কি বলবেন? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রক্ষা কবচে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস হাইকোর্টে, কিন্তু হাইকোর্ট সেই আবেদনে মান্যতা দেয়নি। শুনানি হবে নিয়ম মেনে, জানিয়েছেন বিচারপতি। কি বলবেন? শুনুন, কোন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট কেউ এদের বাপকে রক্ষা দেবে না, এটা এদের বুঝে নিতে হবে।
কালের দেওয়ালে লেখা হয়ে গেছে তৃণমূলের এই সমস্ত নেতার ভবিষ্যৎটা জেল। রক্ষা কবচ চাইলে হবে না। কিসের রক্ষা কবচ দেবে হাইকোর্ট? কেন দেবে? আপনি মেসিকে আনার নামে কত হাজার কোটি টাকা নয় ছয় করেছেন, আজকে হাইকোর্টের কাছে রক্ষা কবচ চাইতে গেলে হবে? আপনি ক্রীড়া দপ্তরকে নিজের মৌরসিপাট্টা বানিয়ে রেখেছিলেন। যে নিয়োগগুলো ক্রীড়া দপ্তরে হয়েছিল, একটা নিয়োগ বৈধ ছিল? যে মানে ক্রীড়ার সুপারভাইজার গুলো, স্পোর্টস সুপারভাইজার গুলো আপনি নিয়োগ করেছিলেন 15টা বছরে, অরূপ বিশ্বাস, সেগুলো একটা বৈধ ছিল? একটা যে সমস্ত মাঠের কাজের জন্য আপনি টেন্ডার বার করতেন, একটা টেন্ডার পাবলিক হয়েছিল? সর্বত্র স্বজন পোষণ, সর্বত্র দুর্নীতি, সর্বত্র বাংলার অপমান, লজ্জা। বাংলার প্লেয়াররা রাজ্যে কাজ না পেয়ে, রাজ্যে টাকা না পেয়ে, তাদেরকে কাউকে মধ্যপ্রদেশে, কাউকে ত্রিপুরাতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এই পাপ থেকে আপনি বাঁচবেন? এই পাপ থেকে আপনাকে ভারত কেন, পাকিস্তানের হাইকোর্টও বাঁচাবে না। আপনার ভবিষ্যৎ জেল। যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি হয়তো সাজা কেটে বেরোতে পারেন, কিন্তু যত লেট করবেন আপনার ভবিষ্যৎটা তত দুরূহ হতে চলেছে, এটা মেনে নিন। সোনা বাপু এবং জয় কামদারের মামলায় শ্রেয়া পান্ডেকে তলব করেছে। এটা নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন না, ব্রিগেডটাকে জেল বানাতে হবে, নাহলে আলাদা করে জমি অধিগ্রহণ করে প্রত্যেকটা জেলায় একটা করে তৃণমূলী জেল বানাতে হবে, যেখানে তৃণমূলের চোর চিটিংবাজ গুলো যাবে। এই শ্রেয়া পান্ডের নাম তো রোজভ্যালিতেও ছিল। টাকা দিয়ে দিয়ে, টাকা খাইয়ে খাইয়ে কিভাবে নিজেকে বাঁচিয়েছে। আমাদের থেকে ভালো আপনি কুণাল ঘোষের লোকজনের কাছে চলে যান, ওরা জবাব দিয়ে দেবে। আমি বলছি তো, আপনি ভালো। তৃণমূল, যুব কংগ্রেসের এমন অনেক নেতার নাম আমি বলে দিতে পারি, যারা শ্রেয়া পান্ডে কবে জেলে যাবে এর জন্য রোজ আমাদের কাছে ফোন করছে যে মালটাকে জেলে যাচ্ছে না কেন, আমাদেরকে জবাব দাও। ও যা করেছে, যা অপরাধ করেছে, সারাক্ষণ আপনি ওর কথা বলছেন। জয় কামদারের, আমি আপনাকে বলছি, আমাকে তৃণমূলের বহু নেতা এই কথা বলেছে যে ও সরাসরি অভিষেকের দুর্নীতির সাথে যুক্ত, সরাসরি অভিষেকের হয়ে পয়সা তুলতো, অভিষেকের নাম করে পয়সা তুলতো এবং তাতে অভিষেকের অনুমোদন থাকতো। এই ঘটনা হয়েছে। এবং দুর্ভাগ্য কি জানেন? দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গে মানিকতলায় এই শ্রেয়া পান্ডেকে প্রশাসনিক প্রধান করে দেওয়া হয়েছিল 1.5 বছরের জন্য। দুর্ভাগ্যের বিষয়, 8-9টা ওয়ার্ডে ও যা ঠিক করতো সেই আইন চলতো। এবং শুধু আপনি শ্রেয়া পান্ডের কথা বলছেন কেন? প্রত্যেকটা মদের বোতলে আলাদা করে ভাইপো ট্যাক্স বসিয়ে কিভাবে আবগারি দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি, আপনারা দেখছেন না? টপ টু বটম চোর এরা, টপ টু বটম এরা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। আমি তো বলছি এটা নতুন কিচ্ছু নয়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত এবং তার দলের সমস্ত সাগরের দুর্নীতিগ্রস্ত। দেখছেন না আজকে সুখেন্দু শেখর রায় ইস্তফা দিচ্ছে, কেন ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন? কেন কোয়েল মল্লিক আজকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন ইস্তফা দিতে? এমনও তো খবর আছে পার্থ ভৌমিকের মতো তৃণমূল সাংসদরা, তারা তৃণমূল পরিচয় নিয়ে আগামী দিনে রাজনীতি করতে চাইছেন না। দেখুন আজ নয়তো কাল তারা বলবে আমরা তৃণমূল নই। কারণ তৃণমূল যে করাপশনের মডেলটা এই পশ্চিমবঙ্গে বসিয়ে রেখেছে, এতে মানুষ, এতে তৃণমূলের নেতারা জানে মানুষ এদেরকে আর ক্ষমা করবে না কোনোদিন। তাই আইনের চোখেও এদের জেল যাত্রা নিশ্চিত, আর মানুষের চোখে এদের বহিষ্কার নিশ্চিত।